সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সবাই ভালো করে পড়াশোনা করছো। আজকের এই ভিডিওটা হলো ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারের 6 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমি পড়াবো খনিজ পুষ্টি কাকে বলে, খনিজ পুষ্টি কত প্রকার ও কি কি, আর উদ্ভিদ দেহে বিভিন্ন অপরিহার্য খনিজ পদার্থগুলো কি কি কাজ করে সেগুলো পড়াবো। ঠিক আছে, তো প্রথমে একটা কথা বলে দিই যে আমি যেগুলো বোর্ডে লিখিয়ে দেব বা তোমাদের বইয়ে যেগুলো লেখা আছে ওগুলোই তোমাদেরকে পড়তে হবে। আর আমি যদি বোঝানোর জন্য কিছু এক্সট্রা কথা বলি তাহলে সেগুলো মুখস্থ করার কিছু দরকার নেই, সেগুলো জাস্ট তোমরা এখন শুনে রেখে দাও। ওকে, তো চলো বেশি কথা না বলে পড়ানো স্টার্ট করি। আমরা সবাই জানি মাটিতে কি পাওয়া যায়, নাইট্রোজেন পাওয়া যায়। তো নাইট্রোজেনটা কে তৈরি করছে? আমরা তৈরি করছি না, উদ্ভিদেরা তৈরি করছেন না। কিভাবে পাচ্ছি? এটা প্রাকৃতিক ভাবে কি আমরা নাইট্রোজেনটা মাটিতে পেয়ে থাকি। মাটি এবং খাদ্যে প্রাকৃতিক ভাবে পাওয়া বিভিন্ন খনিজ উপাদান যারা কি করে উদ্ভিদ এবং প্রাণী দেহের দেহ গঠনে সাহায্য করে আর বৃদ্ধিতে হেল্প করে। এই সমস্ত খনিজ উপাদানগুলোকে একসঙ্গে বলা হয় খনিজ পুষ্টি। দেখো আমি এখানে লিখে রেখে দিয়েছি, তোমরা খাতায় নোট করে নাও। আর কি কি খনিজ উপাদান আমরা মাটিতে এবং খাদ্যে প্রাকৃতিকভাবে পেয়ে থাকি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নিকেল, বোরন, ক্লোরিন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, আয়রন। এই সমস্ত খনিজ উপাদানগুলোকে আমরা কি প্রাকৃতিকভাবেই পেয়ে থাকি। এই খনিজ উপাদানগুলিকে মানুষরাও তৈরি করে না আর উদ্ভিদরাও তৈরি করে না। এবার এই খনিজ উপাদানগুলির অভাবে উদ্ভিদ এবং প্রাণীদের দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়। যেমন একটা উদাহরণ বলি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি আমাদের বডিতে মানে মানুষের বডিতে যদি অভাব দেখা দেয় কার, ক্যালসিয়ামের, তাহলে কি হবে? দাঁত ক্ষয়ে যাবে, দাঁত ভেঙে পড়ে যাবে। বয়স্ক মানুষদের অল্প আঘাতেই কি হয়ে যাবে? এই হাড় ভেঙে যাবে। ওকে, ম্যাগনেসিয়ামের অভাব যদি কোথায় দেখা দেয়? উদ্ভিদ দেহে দেখা দেয়, তাহলে কি হবে? ক্লোরোসিস রোগ হয়ে যাবে। ক্লোরোসিস রোগে কি হয়? পাতার রং সবুজ থেকে হলুদ হয়ে যায়, পাতায় দাগ ধরে যায়, পাতা পচে যায়। অবশেষে এই ম্যাগনেসিয়ামের অভাব অনেক বেশি হলে পাতাগুলো ঝরে পড়ে যায়। তো আমি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের উদাহরণ দিয়ে বললাম যে ক্যালসিয়ামের অভাবে প্রাণীদের দেহে কি হয়, ম্যাগনেসিয়ামের অভাবে উদ্ভিদের দেহে কি হয়। তো এতগুলো খনিজ পদার্থ আছে, এই সমস্ত খনিজ পদার্থগুলোর অভাবে কোনো না কোনো রোগ লক্ষণ দেখতে পাওয়া যায় উদ্ভিদ এবং প্রাণীদের দেহে। এবার এতগুলো যে খনিজ পদার্থ আছে যেগুলো আমরা কিভাবে পেয়ে থাকি? প্রাকৃতিকভাবে পেয়ে থাকি। এই খনিজ উপাদানগুলি যদি উদ্ভিদের দেহে বেশি পরিমাণে পাওয়া যায়, এই সমস্ত খনিজ পদার্থগুলোর মধ্যে কিছু কিছু খনিজ পদার্থ উদ্ভিদের দেহে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়, তখন সেই খনিজ পদার্থগুলোকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্টস বা ম্যাক্রো উপাদান। আর কিছু কিছু খনিজ পদার্থ আছে এই খনিজ পদার্থগুলোর মধ্যেই যেগুলো কি হয় উদ্ভিদ দেহে অনেক অল্প পরিমাণ প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয় না। তো সেই খনিজ পদার্থগুলোকে বলবো মাইক্রো নিউট্রিয়েন্টস। বোর্ডে দেখো ম্যাক্রো নিউট্রিয়েন্টসের সংজ্ঞা লিখে দিয়েছি। যে সমস্ত খনিজ পদার্থগুলো উদ্ভিদ দেহে বেশি পরিমাণে পাওয়া যায় তাদেরকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো কথার অর্থ হলো বড়, মানে বেশি পরিমাণে যেই খনিজ পদার্থগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট। ম্যাক্রো নিউট্রিয়েন্টকে আবার কি বলা হয়? ম্যাক্রো উপাদান বলা হয়। আবার এটার অপর নাম হচ্ছে ম্যাক্রো পরিপোষক, অনেক সময় অতিমাত্রিক পরিপোষকও বলা হয়। এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের এই তিনটা আলাদা আলাদা নাম। এবার ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ মানে কোন কোন খনিজ পদার্থগুলো ম্যাক্রো নিউট্রিয়েন্টের মধ্যে পড়ে, কোন কোন খনিজ পদার্থগুলো উদ্ভিদ দেহে বেশি পরিমাণে প্রয়োজন হয়। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এই কটা খনিজ পদার্থ ম্যাক্রো নিউট্রিয়েন্টসের উদাহরণ। আর ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো উদ্ভিদ দেহে প্রত্যেক গ্রামে 1 থেকে 10 মিলিগ্রাম অবধি
পাওয়া যায়। মাইক্রোনিউট্রিয়েন্ট মানে যেই সমস্ত খনিজ পদার্থগুলো উদ্ভিদে খুবই অল্প পরিমাণে প্রয়োজন হয়, সেই খনিজ পদার্থগুলোকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো কথার অর্থ হলো ছোট। দেখো, তোমরা সবাই মাইক্রোস্কোপ শুনেছো। মাইক্রোস্কোপ যন্ত্রে কি করা হয়, ছোট জীবগুলোকে বড় করে দেখা হয়, তাদের স্ট্রাকচারগুলোকে দেখা হয়। তো মাইক্রো মানে ছোট, এইভাবে মনে রাখবে। মাইক্রোনিউট্রিয়েন্টকে আবার মাইক্রো উপাদান বলা হয়, মাইক্রো পরিপোষক বলা হয়, স্বল্পমাত্রিক পরিপোষক বলা হয়, মানে অনেক অল্প মাত্রায় পাওয়া যায় বলে। আর এদেরকে ট্রেস এলিমেন্টও বলা হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ হলো, মানে কোন কোন খনিজ পদার্থগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ে, সেগুলো হলো নিকেল, বোরন, ক্লোরিন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, আয়রন। আর এই মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্টের খনিজ পদার্থগুলো তো অনেকটা আছে, তাই তো। তো এগুলো মুখস্থ করা একটু কঠিন, বা পরীক্ষায় গুলিয়ে যেতে পারো যে কোন খনিজ পদার্থটা মাইক্রোনিউট্রিয়েন্ট না ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অনেক সময় গুলিয়ে যেতে পারো। তো আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, ওকে, এটা একটু পড়িয়ে নিই। মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো উদ্ভিদের দেহে 0.1 মিলিগ্রাম, সরি এখানে মিলিগ্রাম লিখতে হতো, 0.1 মিলিগ্রাম এর কম পরিমাণে পাওয়া যায়। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কত মিলিগ্রাম পাওয়া ছিল? 1 থেকে 10 মিলিগ্রাম প্রত্যেক গ্রামে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আয়রন 0.1 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে প্রত্যেক গ্রামে। ওই জন্য এই আয়রনটাকে অনেকেও কি করে, মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কনসিডার করে না, ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কনসিডার করে। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট তো 0.1 মিলিগ্রামের কম পাওয়া যাবে, তো আয়রন এখানে কিন্তু 0.1 মিলিগ্রাম পাওয়া যাচ্ছে প্রত্যেক গ্রামে। ঠিক আছে, এবার এই মাইক্রোনিউট্রিয়েন্ট কি হয়, উদ্ভিদে অনেক অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় কি হয়, এই মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো উদ্ভিদ দেহে অনেক বেশি পরিমাণে গৃহীত হয়ে যায়। এর ফলে কি হয়, উদ্ভিদের পক্ষে এটা অনেক ক্ষতিকারক হয়ে পড়ে। যেমন জাঙ্ক ফুড খাওয়া অনেক ক্ষতিকারক একটা ব্যাপার, মানে আমাদের শরীরে অনেক রকম ক্ষতি করে। সপ্তাহে তুমি 1-2 দিন বার্গার খেলে সেটা ঠিক আছে, কিন্তু তুমি সপ্তাহে 7 দিনে 7 দিনই যদি বার্গার খেয়ে দিন পার করো, তাহলে তোমার কি হবে, ওবেসিটি হয়ে যাবে, মোটাপা চলে আসবে, কোলেস্টেরল বেড়ে যাবে, তারপর স্কিনের প্রবলেম দেখা যাবে, পিম্পল দেখা দেবে, যেটা মেয়েদের সব থেকে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে ওঠে মেয়েদের কাছে। তারপর কি হবে, কি বলছে, কিডনির ফেলিয়ার হয়ে যাবে, তারপর ফ্যাটি লিভার দেখা দেবে, ডিপ্রেশনে চলে যাবে। এইরকম অনেক কিছু হয়ে থাকে, কিসের জন্য? জাঙ্ক ফুড বেশি খাওয়ার জন্য। তো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা উদ্ভিদে কম পরিমাণে প্রয়োজন, কিন্তু এটা বেশি পরিমাণে গৃহীত হয়ে গেছে, মানে কি হয়েছে, উদ্ভিদের পক্ষে এটা একটা ক্ষতিকারক ব্যাপার হয়ে উঠবে। তো যখন মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো উদ্ভিদে বেশি পরিমাণে গৃহীত হয়ে যায়, একে বলা হয় মিনারেলের টক্সিসিটি বা খনিজ পদার্থের বিষক্রিয়া। ওকে, তোমাদের 7টা বইয়ের সাইডে বক্স করে লেখা আছে। তো মাইক্রোনিউট্রিয়েন্টের যে খনিজ পদার্থগুলো আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টের যে খনিজ পদার্থ আছে, এগুলো মুখস্থ করার শর্ট ট্রিক্স তোমাদেরকে শেখায়। এই দিকটাই লিখেছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এই দিকটাই লিখেছি মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে কি কি ছিল? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো আমি এটা বোঝানোর আগে একটা উদাহরণ দিই। যেমন কোন একটা ছেলে, মানে ছেলে মেয়ের পার্থক্য করছি না, একটা সাপোজ একটা ছেলে, সে কি করতো, কোনোদিনও ক্লাসে ভালো রেজাল্ট করতো না, সব সময় ওর লাস্ট রোল থাকতো। তো ও মাধ্যমিক পরীক্ষায় কি করেছে, স্কুল টপ করে নিয়েছে। তো ওর বাবা তখন ওকে বলছে, নে বেটা বল, তুই যা চাইবে আমি তাই দিব। তো তখন ওই ওই চান্সটা পেয়ে, ওই সুযোগের সদ্ব্যবহার করে বাবাকে বলে দিয়েছে, বাবা আমার কার চাই। তো এইভাবেই এখানে চান্স পাকার মাঙ্গে কার, চান্স পেয়ে কি করলো, কার চেয়ে নিল। চান্স থেকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার পেলাম। পাকার পি কে, পি দিয়ে ফসফরাস, কে দিয়ে পটাশিয়াম, মাঙ্গে Mg দিয়ে ম্যাগনেসিয়াম, কার Ca দিয়ে ক্যালসিয়াম। এটা শর্ট ট্রিক্সটা কিন্তু আমার বানানো না, আমি আগেই বলে দিচ্ছি। তো চান্স, পাকার, মাঙ্গে, কার দিয়ে আমাদের পুরো ম্যাক্রোনিউট্রিয়েন্টসটা মুখস্থ হয়ে গেল। এবার মাইক্রোনিউট্রিয়েন্টস। ওকে, নাইস বয় কল্ড মাদার মঞ্জন কিউ ফেকা। নাইস থেকে, এনআই থেকে নিকেল,
বয়, বি থেকে বোরন, Cl দিয়ে ক্লোরিন, MO দিয়ে মলিবডেনাম, Mn মিডিলে এ বাদ Mn দিয়ে ম্যাঙ্গানিজ, Zn মিডিলে এ বাদ Zn দিয়ে জিঙ্ক, Cu দিয়ে কপার, Fe দিয়ে আয়রন। হয়ে গেল। নাইস বয় কল্ড মাদার মাঞ্জান কিউ ফেকা চান্স পাকার মাঙ্গে কার। তো এটাই হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোনিউট্রিয়েন্টস এর শর্ট ট্রিক্স। এবার আমি তোমাদেরকে পড়াবো যে উদ্ভিদ দেহে বিভিন্ন খনিজ পদার্থগুলো কি কি কাজ করে। কোন খনিজ পদার্থ? ওই তো যেগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পেলাম সেই খনিজ পদার্থগুলো। ওকে, তো তোমাদের বইয়েতে কয়েকটা পয়েন্ট লেখা আছে কি করে এই খনিজ পদার্থগুলো উদ্ভিদ দেহে। প্রোটোপ্লাজম গঠন করে, উৎসেচক গঠন করে, তারপরে জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করে, তারপর কি করে বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ করে, আর ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। তো এই পয়েন্টগুলো একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। দেখো, প্রোটোপ্লাজম গঠন। তো প্রোটোপ্লাজম জিনিসটা কি আর প্রোটোপ্লাজমকে কেন প্রাণের ভৌত ভিত্তি বলেছিলেন এটা তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রোটোপ্লাজম উদ্ভিদের মধ্যে কি থাকে? কোষ থাকে, উদ্ভিদ কোষ থাকে। উদ্ভিদ কোষের চার সাইডে কি থাকে? উদ্ভিদ কোষের চার সাইডে কি থাকে? কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষের চার সাইডে কি কোষ প্রাচীর থাকে? না, শুধুমাত্র উদ্ভিদ কোষের চারপাশে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এবার কোষ প্রাচীর বাদ দিয়ে বাদ বাকি সব অংশগুলোকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। তার মানে প্রোটোপ্লাজম কি কি নিয়ে গঠিত? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস নিয়ে গঠিত। এটা পুরো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে। তো সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে কি গঠিত? প্রোটোপ্লাজম গঠিত। এবার এই প্রোটোপ্লাজমের মধ্যেই উদ্ভিদ দেহের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন হয়, মানে বিপাক, শ্বসন, তারপর বৃদ্ধি, এই সমস্ত প্রক্রিয়াগুলো এই প্রোটোপ্লাজমের মধ্যেই সম্পন্ন হয় বলেই বিজ্ঞানী হাক্সলে 1968 সালে প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলেছিলেন। ওকে, এবার উৎসেচকের গঠন, এই পয়েন্টটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। উৎসেচক উদ্ভিদ দেহের মধ্যে কি থাকে? বিভিন্ন উৎসেচক থাকে। প্রাণী দেহের মধ্যেও কি থাকে? বিভিন্ন উৎসেচক থাকে। তো এই উৎসেচকগুলো যখন একা থাকে তখন কি থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। উৎসেচকগুলো যখন একা থাকে তখন কি থাকে? নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবার যখন এদের সাথে খনিজ পদার্থগুলো যুক্ত হয়ে যায় তখন এরা সক্রিয় উৎসেচকে পরিণত হয়ে যায়। কখন? যখন খনিজ পদার্থগুলো এসে যুক্ত হয়। তো তোমাদের বইতে দুটো খনিজ পদার্থ লেখা আছে। কি কি লেখা আছে? Zn লেখা আছে আর Mg লেখা আছে, Mg2+। তো Zn এই খনিজ পদার্থটি কি করে? কার্বনিক অ্যানহাইড্রেজ ও অ্যালকোহল ডিহাইড্রোজিনেজের কোফ্যাক্টর রূপে কাজ করে। মানে এই জিঙ্ক কার্বনিক অ্যানহাইড্রেজ ও অ্যালকোহল ডিহাইড্রোজিনেজের সঙ্গে যুক্ত হয়ে ওই উৎসেচকগুলোকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় উৎসেচকে পরিণত করে, আর ওই উৎসেচকগুলোর কাজগুলোকে বাড়িয়ে দেয়, মানে উৎসেচকের হারকে ত্বরান্বিত করে। মানে উৎসেচকগুলো আগে যে হারে কাজ করছিল এই খনিজ পদার্থগুলো যুক্ত হওয়ার পর উৎসেচকগুলো আরো বেশি লেভেলের কাজ করবে। আর ম্যাগনেসিয়াম কি করে? হেক্সোকাইনেজ উৎসেচকের সঙ্গে যুক্ত হয়ে কোফ্যাক্টর রূপে কাজ করে। হেক্সোকাইনেজ উৎসেচকের কাজকে ত্বরান্বিত করে বা বাড়িয়ে দেয়। এবার এই হেক্সোকাইনেজ কোথায় ব্যবহৃত হয়? ওই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে ভাঙতে ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভেট তৈরি হয়। তো এই যে গ্লাইকোলাইসিস ভাঙছে, এই গ্লাইকোলাইসিসকে ভাঙতে কে সাহায্য করছে? হেক্সোকাইনেজ উৎসেচক। আর এই হেক্সোকাইনেজ উৎসেচকের সঙ্গে ম্যাগনেসিয়াম যখন যুক্ত হচ্ছে তখন ওই হেক্সোকাইনেজ উৎসেচকটা নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে যাচ্ছে, আর উৎসেচকের হারকে ত্বরান্বিত করছে কে? ম্যাগনেসিয়াম। ওকে, এবার তোমাদেরকে পড়াবো জারণ বিজারণ বিক্রিয়া। এই পয়েন্টটা তোমাদেরকে বোঝাবো। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে পড়িয়েছিলাম যে জারণ মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে, বিজারণ মানে হাইড্রোজেন যুক্ত হবে। মানে এই জারণ বিজারণ বিক্রিয়াটা মেনলি ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন বর্জনের উপর ডিপেন্ড করে। ওকে, তো আয়রনকে বাংলায় কি বলা হয়? লোহা। আর কপারকে বাংলায় কি বলা হয়? তামা বলা হয়। তো এই আয়রন অ্যান্ড কি বলছে কপার, এরা কি করে? বিভিন্ন যোজ্যতা শো করে, মানে একটার বেশি যোজ্যতা দেখাতে পারে। Fe দুটো ইলেকট্রন বর্জন করে 2+ যোজ্যতা দেখায়, আবার কোনো সময় 3টে ইলেকট্রন বর্জন করে
3+ যোজ্যতা দেখায়, আর কপার একটা ইলেকট্রন বর্জন করে Cu+ যোজ্যতা দেখায়, দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ যোজ্যতা দেখায়। মানে কি হচ্ছে, আয়রন আর কপারের বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে। তো আয়রন অ্যান্ড কপার কি করছে, ইলেকট্রন নির্গত করছে। আর জারণ বিজারণ বিক্রিয়াটা মেনলি ইলেকট্রন গ্রহণ আর নির্গমের ওপর ডিপেন্ড করছে, তাই জন্য আয়রন কপার কি করছে, জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্য করছে। আর মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে, উদ্ভিদ কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়ার পৃষ্ঠেতে কি থাকে, সাইটোক্রোম থাকে। এই সাইটোক্রোম কি করে, ইলেকট্রন পরিবহনের মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন করে। কোথায়, উদ্ভিদ কোষের মধ্যে। ওকে, এইটুকুই পড়তে হবে, আর বেশি কিছু পড়ার দরকার নেই। তারপর দেখো উদ্ভিদের মধ্যে ক্লোরোফিলের সংশ্লেষ কিভাবে হচ্ছে। ক্লোরোফিল অণুর মধ্যে একদম মিডিলে কে থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তার চারপাশে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো থাকে। ঠিক আছে, তো এর ক্লোরোফিল, এটা হলো ক্লোরোফিল, আর এর মিডিলে একদম কি আছে, ম্যাগনেসিয়াম আছে, একদম কেন্দ্রে থাকে ক্লোরোফিলের। তো এই ম্যাগনেসিয়াম খনিজ পদার্থটা কি করে, উদ্ভিদ দেহের মধ্যে ক্লোরোফিলের সংশ্লেষ করতে সাহায্য করে। আর কোন কোন কি বলছে খনিজ পদার্থগুলো ক্লোরোফিলের সংশ্লেষ করতে সাহায্য করে, জিঙ্ক এবং আয়রন কি করে, উদ্ভিদ দেহে ক্লোরোফিল সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে কোন কোন খনিজ উপাদান ক্লোরোফিল সংশ্লেষ করছে উদ্ভিদের দেহে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, এই তিনটে খনিজ পদার্থ উদ্ভিদের দেহে ক্লোরোফিল সংশ্লেষ করছে। এরপরে তোমাদেরকে পড়াবো অভিস্রবণের ভারসাম্য। অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়, অর্ধভেদ্য পর্দা থাকে, অর্ধভেদ্য পর্দার এক পাশে কি থাকে, কম ঘনত্বযুক্ত কি থাকে, দ্রবণ থাকে, আর এক পাশে কি থাকে, বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থাকে। তো অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়, কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে দ্রাবকের অণুগুলো বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে চলে যায়, এটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। তো কি বলছে, কিছু কিছু খনিজ পদার্থ আছে উদ্ভিদ দেহে, কি কি খনিজ পদার্থ আছে, সালফেট, নাইট্রেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো কি করে, উদ্ভিদ দেহের মধ্যে অভিস্রবণীয় প্রক্রিয়ায় কি করে, অর্ধভেদ্য পর্দার দুই পাশে তরলের ঘনত্ব সমান রাখে। বুঝতে পেরেছো, অভিস্রবণ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা থাকে, এর দুই পাশে কি থাকে, দ্রবণ থাকে। তো এই দুই পাশে দ্রবণের ঘনত্ব কি সমান রাখে, কে সমান রাখে, খনিজ পদার্থগুলো। কোন কোন খনিজ পদার্থগুলো, নাইট্রেট, সালফেট, ক্লোরিন আয়ন, পটাশিয়াম আয়ন। আর কি পয়েন্ট আছে, যে বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ করে, কোন কোন খনিজ পদার্থগুলো উদ্ভিদের দেহের মধ্যে বাফার ক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ কি করে, মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ আর কি শোষণ করে, জল শোষণ করে জাইলেম কলার মাধ্যমে। তো এই যে খনিজ পদার্থ শোষণ করলো, তো খনিজ পদার্থের মধ্যে কি থাকে, অনেক রকম খনিজ লবণ থাকে। এর ফলে কি হয়, উদ্ভিদের দেহের মধ্যে অম্লতার পরিমাণ বেড়ে যায়। অম্লতার পরিমাণ বেড়ে গেলে কি হবে, পিএইচ বেড়ে যাবে, যার ফলে উদ্ভিদের পক্ষে এটা ক্ষতিকারক একটা ব্যাপার। তো ওই জন্য এই পিএইচ কে মানে সেম রাখার জন্য, না বাড়বে না কমবে, সেম রাখার জন্য কি করে, কিছু কিছু খনিজ পদার্থ সাহায্য করে। কোন কোন খনিজ পদার্থ সাহায্য করে, কার্বনেট এবং ফসফেট যৌগগুলো কি করে, উদ্ভিদ দেহের মধ্যে পিএইচ কে মানে নিয়ন্ত্রণে রাখে, না বাড়তে দেই না কমতে দেই। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো করে সবাই পড়তে থাকো। ওকে, বাই বাই, টাটা।